হজ ব্যবস্থাপনা বিষয়ক হালনাগাদ অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে প্রেস ব্রিফিং তারিখ 24/3/29 খ্রিস্টাব্দ সকাল 11টা, স্থান ধর্মপ্রতিমন্ত্রী অফিস, কক্ষ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে হজ ব্যবস্থাপনা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা কার্যক্রম শুরু করি। প্রথমেই আমরা হজের খরচ কমিয়ে আনার চেষ্টা করি এবং 2019 সালের হজ যাত্রীদের বিমান ভাড়া 10,000 টাকা পর্যন্ত কমাতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ। রাজকীয় সৌদি সরকারের আমন্ত্রণে আমরা একটি প্রতিনিধি দল গত 22 ফেব্রুয়ারি 2029 খ্রিস্টাব্দের তারিখ হতে 2রা মার্চ 2019 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত সৌদি আরব সফর করি। সফরকালে প্রতিনিধি দল সৌদি আরবের হজ ওমরা বিষয়ক মন্ত্রী ডক্টর মোহাম্মদ সালেহ বিন তাহির বিন তেন, সৌদি হজ ব্যবস্থাপনার মোয়াল্লেমদের সংগঠন মুআসসাসা জুনুব এশিয়ার চেয়ারম্যান ডক্টর রাফাত ইসলাম আল বদর, সৌদি হজ ব্যবস্থাপনায় মদিনা অংশের কর্তৃপক্ষ আল ইদারা আল আহলিয়া লিল আদিল্লা তথা মদিনা ন্যাশনাল আদিল্লা অফিসের চেয়ারম্যান হাতেম জাফর বালি, সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়া এবং গাইডেন্স বিষয়ক মন্ত্রী শেখ ডক্টর আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ, মুসলিম ওয়ার্ল্ড লীগ এর মহাসচিব মোহাম্মদ বিন আব্দুল করিম আল ইসার এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করি। সৌদি আরব সফর ছিল অত্যন্ত ফলপ্রসূ এবং আন্তরিকতাপূর্ণ। রাজকীয় সৌদি সরকারের পক্ষ থেকে আমাদেরকে উষ্ণ সম্বর্ধনা জানানো হয় এবং হজ ব্যবস্থাপনা, ইসলামিক অ্যাফেয়ার্স সহ সকল বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করা হয়। সফরকালে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী বাংলাদেশের বর্তমান মুসলিম জনসংখ্যার আনুপাতিক হারে প্রাপ্য অতিরিক্ত 20,000 হজযাত্রীর কোটা বৃদ্ধি, সৌদি আরবের বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের অপেক্ষার সময় ও কষ্ট কমিয়ে আনার লক্ষ্যে সৌদি আরবের পরিবর্তে হজযাত্রীদের বাংলাদেশের প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করা, চলতি বছর হজের সময় মিনায় অবস্থানকালে বাংলাদেশি হজযাত্রীদের দ্বিতল খাট ব্যবহারে বাধ্য না করা, বেসরকারি ব্যবস্থায় প্রতিটি এজেন্সির সর্বনিম্ন হজযাত্রীর সংখ্যা 150 থেকে 100-তে কমিয়ে আনা এবং বাংলাদেশের পবিত্র হজের দিনগুলোতে বাংলাদেশি হজযাত্রীদের জন্য মক্কা, মিনা, আরাফা, মুজদালিফা তথা মাশায়ের মোকাদ্দামায় যাতায়াতের সুবিধার্থে পর্যাপ্ত উন্নত বাস সেবা নিশ্চিত করার অনুরোধ জানাই। এর প্রেক্ষিতে সৌদি কর্তৃপক্ষ প্রায় সবগুলো দাবি পূরণে প্রতিশ্রুতি প্রদান করেছেন। বাংলাদেশের জন্য অতিরিক্ত 20,000 হজযাত্রীর কোটা বৃদ্ধির বিষয়টি রয়্যাল ক্যাবিনেটে উপস্থাপনের বিষয়ে সৌদি হজমন্ত্রী আমাদেরকে আশ্বাস প্রদান করেন। ইতিমধ্যে হজযাত্রীদের বাংলাদেশের প্রি অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার উদ্দেশ্যে সৌদি আরবের একটি কারিগরি দল গত 21 মার্চ 2019 খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশে এসে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে বৈঠক করে দেশে ফিরে গেছেন এবং আগামী 6 এপ্রিল 2019 তারিখে এ বিষয়ে একটি ঊর্ধ্বতন প্রতিনিধি দল বাংলাদেশে আসবেন। সরকারি হজযাত্রীদের বাড়ি ভাড়া করার উদ্দেশ্যে বাড়ি ভাড়া সংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গত 6 মার্চ 2019 তারিখে সৌদি আরব সফর করেন এবং হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়ার কাজ সম্পন্ন করে ইতিমধ্যে দেশে ফিরে এসেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম চলছে এবং আগামী 28 মার্চ 2019 খ্রিস্টাব্দ পর্যন্ত এই কার্যক্রম চলবে। সরকারি ব্যবস্থাপনায় ইতিমধ্যে নিবন্ধন সম্পন্ন হয়েছে 6,750 জনের, অবশিষ্ট আছে 759 জন।
বেসরকারি ব্যবস্থাপনা নিবন্ধ সম্পন্ন হয়েছে ৭৫,০৫২ জন এবং নিবন্ধের জন্য অবশিষ্ট আছে ৪১,৬৯৪ জন। হজ ব্যবস্থাপনার সার্বিক উন্নতির লক্ষ্যে আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রত্যাশা করছি। আমাদের আজকে আপনাদের সঙ্গে মিলিত এবং মত বিনিময়ের প্রধান উদ্দেশ্য হল এবছর আমরা মাননীয় বঙ্গবন্ধু কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা নেওয়ার পর থেকেই তিনি হজ বিষয়ে অত্যন্ত অধিক আগ্রহী এবং হজ মন্ত্রণালয়ের আমরা যে যেখানেই দায়িত্বে থাকি না কেন মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি নিজেই অত্যন্ত কঠিনভাবে পর্যবেক্ষণ করে থাকেন। আপনারাও বিষয়টি দেখেছেন এবং আপনারাও এই বিষয়টা নিশ্চয়ই অবলোকন করেছেন। বিষয়টা হলো মাননীয় প্রধানমন্ত্রী চান এই বাংলাদেশের হজ, এবং উনি আসার পর থেকে বিগত 10 বছরে আপনারা স্ট্যাটিস্টিক্স দেখেন, প্রতি বছরই হজের কার্যক্রম, হজের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং হজের সুযোগ সুবিধা অসুবিধাগুলো দূর করে সুবিধা প্রদান করার প্রচেষ্টাও অব্যাহত আছে। তার নির্দেশ আমাদের মন্ত্রণালয়ের প্রতি। ধরেন আমি এই বছর নতুনভাবে প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছি, বাট হজের সঙ্গে আমি আগের থেকেও বিভিন্নভাবে হজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিনিধি দলের সঙ্গে যোগদান করে হজে যোগদান করেছি এবং এ ব্যাপারে আমি জানি, যেমন আমাদের সচিব সাহেব, আমি নূতন, আমার সাথে সচিব সাহেব পুরাতন এবং অভিজ্ঞ, অত্যন্ত নিষ্ঠার সাথে তিনি হজ কর্মকাণ্ড পরিচালনা করেছেন। অতীতের সব সময় যেতে, বিশেষ করে গত বছরে হজ ব্যবস্থাপনা এতই ভালো ছিল, সারা দেশের মানুষ এই বিষয়টা নিয়ে কিন্তু উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এবং এ ব্যাপারে আমরাও নিজেরাই গর্বিত। সেই সাথে আমি এবার নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর আমাদের মাননীয় সচিব মহোদয়ের সঙ্গে পরামর্শ করে তার সঙ্গে আমি এইটুকু বলছি যে আপনারা তো অতীতে ভালো করছেন, আমি যে এবার নতুন আপনাদের সাথে যোগ দিলাম, অন্তত যে কোনোভাবেই হোক কিছু ভালো করার আমরা চেষ্টা করব। প্রত্যেক বছর কিছু না কিছু ভালো হচ্ছে, এই বছরটা তো সুন্দর করে আরো বেশি ভালো, এবং আমার চিন্তাধারাটা যে সবচাইতে ভালো করতে আমরা চেষ্টা করছি, করে যাব। আমি বিগত কয়েকটি আমাদের প্রথম দায়িত্ব নেওয়ার সাথে এই কথাটা অপ্রাসঙ্গিক হলেও আমি বলি, তাবলিগ জামাতের সংক্রান্ত একটা বিষয়ে আমি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পরপরই এই চ্যালেঞ্জটা আমাদের সামনে এসে পড়ে এবং এ ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করি। আমি অত্যন্ত আনন্দের সাথে আজকে আপনাদের সামনে বলিষ্ঠ কণ্ঠে স্বীকার করতে চাই, আপনারা যেভাবে সকল পর্যায়ের সকল সাংবাদিক ভাইয়েরা, দেখেন সবাই কিন্তু আমার ভাই নেই, কিছু ভাইস্তেও আছে, অতএব এক কথায় সাংবাদিক ভাইয়েরা আপনারা যেভাবে হজ মন্ত্রণালয়কে এই তাবলিগে জামাতের সময় মাঠে ময়দানে, ইভেন টঙ্গী ইজতেমা ময়দানে, বিভিন্ন ক্ষেত্রে সব জায়গাতে আপনারা যে পরিমাণ যখন যাদের সাথে আলাপ করছি এতই সাহায্য সহানুভূতি আপনারা করছেন, এত সুন্দর সুন্দর পরামর্শ আমাদেরকে দিয়েছেন, যার বিনিময়ে আজকে কিন্তু আমরা তাবলিগে বিশ্ব ইজতেমার এই সফলতাটা আমরা অর্জন করতে পারছি। নিশ্চয়ই আপনারা খুশি এবং এ ব্যাপারে সর্বাগ্রে সকলের চাইতে বেশি সাহায্য সহানুভূতি আমার সাংবাদিক ভাইদের কাছে পাইছি বলে আমি অত্যন্ত আন্তরিকতার সাথে স্বীকার করি। এই কথাটা স্বীকার করার সাথে একটা কথা এটাই আমি বলতে চাই, আমরা হজ বিষয়টাকে কেন্দ্র করে ওই যে কথাটা আমি একটু আগে বললাম লিখিত বক্তব্যের মধ্যে, আমরা সৌদি আরবে হজের ব্যাপারে গেছিলাম, আমরা গেছি হজের ব্যাপারে এবং কঠিন সফল পরিশ্রম করতে সক্ষম হয়েছি। আমাদের সচিব সাহেব, আমাদের অন্যান্য যারা, আমাদের এপিএস সাহেব, পাবলিক রিলেশন অফিসার আনোয়ার সাহেব সহ আমরা বেশ কয়েকজন লোক গেছিলাম আমাদের সময়ের চাইতে, এবং আমাদেরকে সবচাইতে বেশি সহযোগিতা করছেন আমাদের মানে এমবাসি বাংলা কি বলা যায়, দূতাবাসের যিনি আমাদের অ্যাম্বাসেডার সাহেব আছেন গোলাম মোহাম্মদ মসি, উনি অত্যন্ত যোগ্যতার সাথে, যিনি আমাদের অ্যাম্বাসেডার সাহেব আছেন গোলাম মোহাম্মদ মসি,
উনি অত্যন্ত যোগ্যতার সাথে ওখানে দূতাবাসের কাজ পরিচালনা করে যাচ্ছেন। সমগ্র সৌদি আরবে তার যে কর্মকাণ্ড, এটা আমরা প্রশংসার সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করি। এবং আজকে আমাদের সৌদি আরবের সাথে বাংলাদেশের আস্তে আস্তে যে ধীরে মানে আমাদের সম্পর্কটা অতি ত্বরান্বিত হচ্ছে, এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব, দৃঢ়চিত মনোভাব এবং ওনার ইসলামী চিন্তার মধ্যে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা, এটাই সবচেয়ে বড় কার্যকর ভূমিকা পালন করছে। সেই সাথে আমাদের দূতাবাসের যিনি আমাদের মান্যবর অ্যাম্বাসাডার সাহেব আছেন, তিনি কঠিনভাবে এই পরিশ্রমগুলি করে যাচ্ছেন, উনি করছেন। এবং আমাদের মাত্র অল্প সময়ের মধ্যে এত বেশি প্রোগ্রাম তিনি আমাদেরকে বিভিন্ন কার্যক্রমে আমাদের সাথে সংশ্লিষ্ট করছেন, আমরা এতটা আশা করিনি। এবং যেখানে যেখানে তিনি প্রোগ্রাম করছেন আমরা সেখানে গেছি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সেখানে অত্যন্ত সফলতার সাথে তাদের সাথে আমাদের বৈঠক এবং আলাপ আলোচনা অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। এবং তাদের সাথে আলাপকালে একটা জিনিস তাদের কাছ থেকে ফুটে উঠছে, তারা নিজেরাই স্বীকার করছে অতীতে বাংলাদেশের সাথে আমাদের সৌদি আরবের সম্পর্ক আমরা এত ভালো কখনো দেখিনি। বিগত কিছুদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সফরে গেছিলেন, বাদশার সঙ্গে দেখা করছিলেন, সেইটা সারা সৌদি আরবে ভীষণভাবে মানে নাড়া দিয়েছে। এবং তারা বাংলাদেশের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সম্পর্কটা দেখে বা করতে পেরে অত্যন্ত আনন্দিত। এবং আমরাও আমাদের সাথে যখন আমরা আলাপ করি, এই যে ধর্ম আমাদের হজ নিয়ে যে সমস্ত সাহায্য সহানুভূতি তাদের কাছে আমরা কামনা করি, এত সহজে এমনভাবে অতীতে কোনোদিন তারা সাড়া দেন নাই। এবছর তারা যেখানে যেটা বলছি খুবই আন্তরিকতার সাথে, যেটা পারছে সাথে সাথে রাজি হয়েছে, যেটা পারেন নাই সেটা কিভাবে পারা যাবে সেটা তারা কিন্তু প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এবং আলহামদুলিল্লাহ সৌদি আরবের সাথে আমাদের বর্তমান সম্পর্ক অতীতের অনেক সময়ের চাইতে আরো অধিক বেশি সফল। ইতিমধ্যে আমরা যে দেখলাম তাদের সাথে আমাদের একটা সামরিক চুক্তিও সম্পাদিত হয়েছে। এবং আমরা যখন ওখানে গেছিলাম তখনই বলছিলেন যে অল্প দিনের মধ্যে আমাদের বিশেষ একটা ইনভেস্টমেন্ট ফোরাম, মানে আমাদের দেশে মানে মানে ইনভেস্টমেন্ট বাংলায় বিনিয়োগ ব্যবস্থার জন্য, বিনিয়োগের জন্য তাদের দেশের একটা বড় মানে 2 জন মন্ত্রীর নেতৃত্বে একটা অনেক বড় মানে বিনিয়োগকারী দল তারা কিন্তু এদেশে এসেছিলেন, আপনারা দেখেছেন। এবং তার ইতিমধ্যেই কয়েকটি সুন্দর সুন্দর প্রকল্পে তারা চুক্তিবদ্ধ হয়েছেন এবং আরো ভবিষ্যতে কত করা যায় এগুলো তারা চেষ্টা করে যাচ্ছেন। আমি একটা সরি, কথাটা সামরিক চুক্তি আমি আমার ভাষায় বলছি, কিন্তু চুক্তিটা সামরিক চুক্তি না, সেটা হলো সামরিক সহযোগিতার জন্য। মানে একটু মানে যেহেতু সরি, তো ওই দেশের সাথে ওরা আমাদের দেশের থেকে কিছু সেনাবাহিনীতে একটা বড় একটা সংখ্যা তারা সেখানে নেওয়ার জন্যে এবং তারা বিভিন্ন কাজে সহযোগিতার জন্যে আমরা তারা চুক্তিবদ্ধ হয়েছে। এইটাকে আমি কোনভাবে কি চুক্তি বলা যায় ঠিক টেকনিক্যালি আমি এই কথাটা বলে ভুল করতে চাই না, আর আপনারাও এটাকে সহজভাবে নিলে আমি খুশি হব। আপনি মাননীয় প্রধানমন্ত্রীর ভিশনের কথা বলেছেন এবং আপনি বলেছেন আপনারা ভালো করতে চান এবং আপনি দায়িত্ব নেওয়ার পরে নতুন আর্থিক সঞ্চালক হয়েছে। আমি আপনি লিখিত বক্তব্য থেকে একটা প্রশ্ন করতে চাই। আপনি জানেন যে এখন ডিজিটাল যুগ, আপনারা ওখানে গিয়েছেন, সফরে গিয়েছেন, আপনারা বৈঠক করেছেন, যে ছবি আমাদের কাছে এসেছে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে ঠিক আপনার এপিএস এর পাশে একজন ভদ্র মহিলা বসে আছেন। আমার তো জানার বিষয় উনি আসলে কিভাবে এখানে গিয়েছেন, ওনাকে কি আপনারা নিয়ে গেছেন না উনি কি প্রতিনিধি হিসেবে গিয়েছেন? আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। মাছরাঙ্গাটা দেখতে যেমন সুন্দর, আপনারা প্রশ্নটা তার সাথে বেশি সুন্দর। আমি 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 একটু রসালোভাবে বলতেছি, আপনি কিন্তু ওইটুকু দেখছেন। যেমন যদি আমি বলি এইখানে প্রস্রাব করিবে, না করিলে জরিমানা হইবে,
যদি ওই কথাটাকে আমি এইভাবেই পড়ি, যেখানে প্রস্তাব করিবে না, করিলে জরিমানা হইবে, একই লেখাটা কিন্তু দুইভাবে পড়া যায়। আপনার একই দেখাটাকে যদি একটু সুন্দর করে দেখতেন, তাহলে আপনার এই প্রশ্নটা হয়তো করা প্রয়োজন হতো না। আমরা যখন ঢুকলাম, ঢুকার আগে করা বসা ছিলেন, আমাদের মত নিয়ে কিন্তু তারা বসেন নাই। আমি বসার সাথে সাথেই আমার পাশে যিনি বসা ছিলেন, আমি আমাদের সচিব মহোদয় এবং আমি, বিশেষ করে আমি সচিব মহোদয়কে বললাম যে আমি তো নূতন, কেউরে চিনি না, আপনি তো পুরন, কে বসালো কে? তো উনি বললেন যে আমিও তো বুঝতে পারতেছি না। তো আমি মোট সচিব সাহেবকে বললাম, আপনি বুঝি আর না বুঝি, আমরা এখানে যারা নির্দিষ্টভাবে বসার কথা তারা ছাড়া একটা অতিরিক্ত লোক যদি থাকে, আমি এখনই এই বৈঠক মানে ত্যাগ করতে বাধ্য হব। আমি আমার সচিব সাহেব একটু ডিফার করতে পারেন, মানে সচিব সাহেব আমার সাথে একটু পুরন, আর আমি হলে এই বছরের নূতন। এই বছরের সব কথাই যদি আমি নিজে কৃতিত্ব নিতে চাই, তো সচিব সাহেব ভাগে একটু কম পড়ে যায়। তা আমি বলি যে গত বছর আপনি ভালো ছিলেন, এবারও তো আপনি আমাদের সাথেই আছেন। অতীতে এবছর আমরা এই মহাস্তেসা যাদের কথা বললেন, তাদের সাথে আমাদের যারা ছিলেন, আমি গর্বের সাথে আপনাদের সন্তুষ্ট চিত্তে আপনাদেরকে নিয়ে বলতে চাই, যে ভাষায় যেভাবে আমি তাদের সাথে বাক্যালাপ আলাপ আলোচনা করছি, এবং তারাই বলছে অতীতে কখনো কোনো দিন আমাদের দেশের পক্ষে থেকে এইরকম জোরালো ভাষায় তাদের সাথে কেউ কথা বলে নাই। এবং এক পর্যায়ে অবশ্যই এটা আমি অফ দি রেকর্ড বলতে চাই, যিনি মহাস্তেসা তাদেরকে সবাই খুব ভয় করে, তিনি আমার পাশে আমি খুব কঠিনভাবে কথাবার্তা বলতেছিলাম। যেমন আমাদের দোতলা, ওরে কি বলে, মাল্টি লেভেল খাট, মানে ওই জায়গায় এবার নতুন তারা নিয়ম করতেছে যে খাটগুলি দোতলা তিনতলা, এখানে তারা লোকগুলোর উপর নিচে বসাবে, তার মধ্যে মহিলা কোথায় থাকবে, মানে এটা খারাপ ভাব মনে আমাকে দেশের লোকেরা ভালোভাবে নেয় নাই। তখন আমি যখন এটা বলছিলাম যে জিনিসটা আমরা চাই না, তো উনি অনেকভাবে কঠিন এই বিষয়টা, কিন্তু আমরা ওইখানে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করি, অনেকক্ষণ আলাপ করার পরে আমি এবং আমাদের সচিব মহোদয় আমরা ওনাদেরকে কিন্তু রাজি করতে পারছি। ওনারা রাজি হয়েছে, ঠিক আছে যদি বছর আমরা নাই চান রাজি আছি। মহাস্তেসা অফিসে আসলাম, ওনারা কিন্তু এটাকে কঠিনভাবে খুব মানে একটু গরম গরম ভাব দেখাচ্ছিল। তা আমাদের সবাই তো একটু নরম নরম ভাব। আমি দেখলাম যে রেড ফ্ল্যাগ মাস্ট বি অপোজ বাই অ্যানাদার রেড ফ্ল্যাগ। তো ওনাদের যে গরম দিচ্ছে, আমরা এত ভদ্র কথা কইলে কাজ হবে না। আমি কিন্তু বাধ্য হয়েছিলাম, আমিও কিছু কঠোর এবং কড়া কথা বলার জন্যে। আমি বলছিলাম, দেখেন এই বিষয়টা আমরা অলরেডি সিদ্ধান্ত করে ফেলছি, মানে মন্ত্রী তিনি সিদ্ধান্ত দিয়েছেন যেটা হবে না, আপনি নতুন করে বাড়াবাড়ি করতেছেন কেন? আপনি যতই বলেন এটা হবে না। মানে আমিও ওনাদের সাথে একটু উত্তপ্ত বক্তব্য নেওয়ার করার পরে আমি দেখলাম যে বিফলের সাথে ফলাফলটা ভালো আসলো। উনি দৌড়ে এসে আমার সাথে বলতেছেন, মেহমান ইউ আর মাই ফাদার, ইউ আর মাই ফাদার। আমি একবার কইছি, আমি বললাম যে ইউ আর মাই ব্রাদার। নো নো নো, আই কনসিডার ইউ আর মাই ফাদার, হোয়াট এভার ইউ স্পিক উইল ওবে, নো ম্যাটার নো ম্যাটার। আমাদের ঠিক আছে, ভদ্রভাবে আসেন। তারপর উনি কিন্তু সমস্ত কিছু আমরা যে সমস্ত দাবি ছিল দাবিগুলো মেনে নিলেন। আমাদের সচিব মহোদয় কঠোরভাবে বললেন, ওই যে ভদ্র মহলায় ওইখানে মহিলা বসা, ইনি কে? কেউ কেউ বলতেছিল তুমি আগের থেকে বসে আছেন, এ থাকুক, উনি থাকলে উনরা আলাপ করেন, আমরা চলে যাব। আমাদের সাথে আলাপ করতে হলে তাকে এক্ষুনি উঠে যেতে হবে। ওই যে উনি বসে আছেন, উঠাই দেওয়া কি সম্ভব হবে? আমরা বাধ্য হয়ে তাকে উঠাই দিয়েছিলাম তাৎক্ষণিকভাবে। বলে উঠি চলে যাওয়া না পর্যন্ত আমরা কোনো কথা আপনাদের সাথে অংশগ্রহণ করব না। এটা এই জন্যই বলছিলাম যে আপনি যদি দেখতেন যে ওই সাথে সাথেই কিন্তু ওই ফটোটাই দেখছেন, পরক্ষণে তাকে উঠাই দেওয়া হয়েছে, তাকে আমরা অ্যালাউ করি নাই। তদন্ত করবেন কিনা আপনারা আসলে, যে আপনার মতো একটা ডেলিগেশনের সফরে গিয়ে এরকম একটা ঘটনা ঘটলো, আমরা এটা তদন্ত করার মতো কোনো প্রয়োজন মনে করি নাই, কিছু মনে করেন না। তার কারণ তাকে তো উঠাই দিলাম, চলেই গেল, আর তদন্ত করে তার পিছনে দৌড়ে আমার লাভটা কি, কস্ট অফ বেনিফিট কি? আমরা ভাই, আমি কিন্তু আপনাদের সবাইকে ভাই বলছি, যদিও কিছু ভাই বেটা আমাদের আছেন, সাংবাদিকরা আমরা সবাই ভাই। আর আমি কিন্তু মাঝে মধ্যে দাবি করি
আমি কিন্তু আমার প্রথম জীবনে একসময় আমি কিন্তু বাংলার বাণী সাংবাদিক ছিলাম। এই হিসাবে আপনারা একটু আমাকে আপন ভাবতে পারেন, অথবা আমিও আপনাদেরকে আপনভাবে কথা বললে মনে হয় খুব একটা দোষ হবে না। এখন প্রশ্ন হলো, ওইখানে ফটো তো আমরা যাওয়ার আগ দিয়েই তুলছে। এখন আমরা তো আর একসাথে বসলেই কি সবাইকে দেখা যায়? আমরা যখন দৃষ্টিগোচরে হলো, আমরা তো একটা মিনিট এলাও করিনি। এবং আমি যে ভাষায় আবার বললে আমার সচিব মহোদয় একটু মনে কষ্ট পাইতে পারেন, এইবার আমরা যাওয়ার পরে আমার নেতৃত্বে যে বৈঠকটা হয়েছে, যত কঠিন ভাষায় আমি তাদের সাথে আলাপ করতে পারছি বলছি, ইতিপূর্বে কেউ কোনোদিন তা করে নাই। প্রথম প্রশ্নটা হলো, এবছর আপনারা বিমান ভাড়া 10,000 টাকা কমিয়েছেন, তারপরও আমরা দেখেছি যে এবার হজযাত্রীদের খরচ বেড়ে গেছে। এটা নিয়ে হ্যাঁ, অন্য সার্বিকভাবে অন্য খরচ বেড়েছে অন্য বছরের তুলনায়, যদিও বিমান ভাড়া 10,000 কমিয়েছেন। সেটা নিয়ে সৌদি গভর্নমেন্টের সাথে বা আপনাদের প্রতিনিধিরা যারা ছিলেন তাদের সাথে কোনো কথা হয়েছে কিনা, বা এটা কনসিডার কোনো ব্যবস্থা নাম্বার 1 হয়েছে কিনা? আপনি বলেছেন যে এবছর আর এর আগে কখনোই সৌদি সরকারের সাথে বা আপনাদের সম্পর্ক আমাদের সম্পর্ক তো ভালো ছিল না, এখন যতটা ভালো। এই যে সম্পর্ক ভালোর ক্ষেত্রে হজযাত্রীদের উপর কতটা প্রভাব পড়বে, তারা কতটুকু বেশি সুযোগ সুবিধা পাবে এই আপনাদের ভালো সম্পর্ক দুই দেশের মধ্যে, এটা নিয়ে কি আলোচনা হয়েছে বা কোনো কথা হয়েছে? প্রথম কথা হলো, আপনি বলছেন প্রশ্নটা কি? 10,000 টাকা আচ্ছা, জি 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 জি। এখন তো আমি ঠিক এই মুহূর্তে স্ট্যাটিস্টিক্সটা আমার হাতে নাই। আনোয়ার সাহেবের কাছে আছে নাকি? ওই যে যেটা আমাদের আগে যেটা তৈরি করেছিলাম, দেখেন তো। সেটা হলো না, আমি একটু একেবারে সুনির্দিষ্টভাবে বলতে পারবো না, মোটামুটি অ্যান্সারটা দিতে পারবো। আমাদের এবারকার ইচ্ছা ছিল যে আমরা গত বছরের তুলনায় এবছর কিছু ভালো করতে চাই। এখন আমাদের নিয়ত আছে। প্রথম দফায় কিন্তু আমাদের প্রথম মিটিং বাঁধলো, সেটা হলো বিমান ভাড়া। তা বিমান ভাড়াতে ওইখানে ধরেন মানে বিমান ভাড়ার ব্যাপারে আমাদের বিমান মন্ত্রণালয়ে মিটিং হলো। ওখানে দায়িত্বে ছিলেন ওখানকার ওই মন্ত্রণালয়ের সচিব এবং ওখানকার মাননীয় মন্ত্রী। আর আমাদের মধ্যে অন্যদের সঙ্গে আমাদের মাননীয় সচিব মহোদয় এবং আমরা ছিলাম। তো ওনারা যখন প্রস্তাবনা পেশ করলেন, সেখানে দেখা গেল যে গত বছর যে ভাড়াটা ছিল সেই টাকার সাথে আরো প্রতি বছরের ন্যায় ওনাদের কত প্রত্যেক বছর কিছু না কিছু বাড়ে, তেমনি বাড়ায় আরো 10% বৃদ্ধি করে ওনারা প্রস্তাব করলেন। এবং ওনারা সাধারণত প্রতি বছর যা প্রস্তাব হয় তাই মানে নিয়েই চলে আসতে হয়। তার কারণ যতই কথা বলুক, বিমানে লস হচ্ছে, অমক হচ্ছে, তমক হচ্ছে, এইসব বললে ওনারা কমান এ পর্যন্ত কোনোদিন কমায় নাই। আমরা তখন বললাম যে ফরগেট অ্যাবাউট বর্ধিত কোনো প্রশ্নই ওঠে না, কমাবেন কত সেই কথাবার্তা বলেন। তো ওনারা ওনাদের পক্ষের যুক্তি দিলেন, আমরা আমাদের যুক্তিগুলো উপস্থাপন করলাম, এবং সেগুলো তো সব যুক্তি আপনাদের শোনা বা বলার সময় নষ্ট করার প্রয়োজন নাই। বাট আলটিমেটলি বর্ধিত যে 10% ছিল, এবং সেটাও তো বর্ধিতের মধ্যে ছিল, বর্ধিত প্রস্তাবের মধ্যে ছিল, সেটা তো আমরা নেই নাই, বরঞ্চ আরো 10,000 টাকা কমাইছি। তাতে 22,000 টাকার মতো আমরা কিন্তু বিমান ভাড়া কমাইতে সক্ষম হয়েছি। এবং সেখানে আমরা আরো বার্গেনিং করতেছিলাম। এক পর্যায়ে বিমান মন্ত্রী এবং সচিব বললেন, স্যার বাড়াইতে পারেন, ওইটাও আমাদের সরকারি সংস্থা, হজ ব্যবস্থাও আমাদের সরকারি সংস্থা, আপনি বাড়াইতে এত কমাইতে আপনি যেভাবে চোটপাট দিয়ে দাপটের সাথে কমানোর চেষ্টা করতেছেন, আমরা কমাই দিলাম। বিমান যদি হাজিগুলো যদি বহন করতে অসক্ষম হয়, তখন কিন্তু আপনার বদনাম হবে। মানে এই কথাটাতেই আমি খুব ভয় পেয়ে আমি কমাইলাম। দেখা গেল যে বিমান হাজিদের বা শুধু তো আমাদের বিমানেই যায় না, আমাদের সাথে 50% যায়, আর 50% সৌদি আরব যায়। এখন ভাড়া এমন কমাইলাম যে তারা তাদের লস পোষাইতে পারে না, বিমান কইল যে উই আর আন্ডান, আমরা নিতে পারবো না। তাহলে আমাদের বিরাট সংখ্যক হাজি নিয়ে আমাদের খুব মুসিবতের পড়তে হবে। সেক্ষেত্রে আমরা ওই অঙ্কটা মেনে নিলাম। পরক্ষণে আপনার যে প্রশ্নটা, আমাদের সৌদি আরব হজের ব্যাপারে সারা বিশ্বের হাজিদের জন্য একটা নীতিমালা তৈরি করেন। দিস ইজ নট ফর এনি ওয়ান কান্ট্রি। এই নীতিমালাটা হলো সামগ্রিকভাবে সকল দেশের হাজিদের জন্য। যেমন ভ্যাট, বিভিন্ন যাতায়াত খরচা,
এইরকম ধরনের কতকগুলি খরচা আছে, মানে প্রত্যেকটা দেশের জন্য যেটা প্রযোজ্য, সেই ভাড়াটা ওনরা 25,000-এর উপরে এবছর নাকি ওটা ছিল 24, মানে 18 থেকে 24,000 টাকা পর্যন্ত বাড়তেছে বলছে যে ওনারাই দুইটা প্যাকেজের জন্য। না, ওইটাই কিন্তু তারা নিয়ার অ্যাবাউট 25,000 মতো আমরা ক্যালকুলেশন করে দেখছিলাম, কাছাকাছি আর কি, এত টাকা ওনারা বৃদ্ধি করছেন। তাহলে গত বছর আমাদের যে টাকাটা ছিল তার সাথে ওই 25,000 যোগ আমাদের 10,000 বিমান ভাড়া কমানোর পরেও যে ফিগারটা দাঁড়ায় তার সাথে 25,000 যোগ হবে, তাহলেই না সমান হবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা সেইটুক যোগ করলে যা হয়, আপনার কিছু মনে না করেন আমি আপনার টোটাল স্ট্যাটিস্টিক্স দিতে পারি। গত বছর 2018 সালের প্যাকেজ 1-এর হজ যাত্রীদের সর্বসাকুল্যে ব্যয় নির্ধারণ করা হয়েছিল 3,97,929 টাকা। এবছর হজ যাত্রীদের বিমান ভাড়া প্রস্তাব করা হয়েছিল 1,48,191 টাকা, যা গত বছরের তুলনায় 20,000 টাকা বেশি। এর সাথে এবছর সৌদি আরব সরকার কর্তৃক কর বৃদ্ধি করা হয়েছে 24,981 টাকা। সেই হিসেবে এবছর 2019 সালের প্যাকেজ 1-এর হজ যাত্রীদের জন্য সর্বমোট খরচ প্রস্তাব করা হয়েছিল 4,42,910 টাকা। কিন্তু এবছর মন্ত্রিপরিষদ কর্তৃক প্যাকেজের 1-এর হজ যাত্রীদের জন্য নির্ধারণ করা হয়েছে 4,18,000 টাকা। প্রকৃত হিসাবে গত বছরের চেয়ে এবছর 24,000 টাকা ব্যয় কমেছে। মানে গত বছরের মানে সৌদি আরবের বর্ধিত সবকিছু যোগ করলে যে টাকাটা দাঁড়ায়, কিন্তু আমরা সর্বক্ষেত্রে কমানোর চেষ্টা করছি, শুধু বিমান ভাড়া না, হজের বিভিন্ন জায়গায় ওই সময় যখন আমাদের নীতিমালা গৃহীত হয়, আমাদের নিজেদের সকলের সাথে হজের বিভিন্ন জায়গায় ওই সময় যখন আমাদের নীতিমালা গৃহীত হয়, আমাদের নিজেদের সকলের সাথে আমার কিন্তু ভালো সম্পর্ক ছিল না। ওনরা কয় যে কমানো যায় না, সে কমানো যায় না, এবং তাও আমার কথা ছিল যে আমি অন্তত মানুষের কাছে জানান দিতে চাই, যেমন 10,000 টাকা বিমান ভাড়া কমানোর পরেই বিভিন্ন লোকের কাছ থেকে আমি অনেকের কাছ থেকে অনেক প্রশংসা বা টেলিফোন পাইছি। আমি চাইছিলাম যে টোটাল খরচটাও অন্তত আর কিছু না ওই 10,000 তো কমবে, তো দেখা গেল সেটা আমরা চেষ্টা করে পারি নাই। এইখানে আপনারা আমি এই সংক্ষিপ্তর মধ্যে দেখলেন যে যদি আমরা কিছুই না করতাম, কমাইতাম, তাহলে কিন্তু আরো 25,000 টাকা বাড়তো। কিন্তু আমরা যে প্রকৃত হিসাবে গত বছরের চেয়ে এবছর 24,414 টাকা ব্যয় কমেছে, কিন্তু যেহেতু ও জায়গার খরচ বৃদ্ধি হয়েছে বলে এই টাকাটা হয় নাই। আমরা এমন ভাবে চাপাচাপি করে সবকিছু কমাইছিলাম, এবং এই বাড়ি ভাড়া টাড়া অন্যান্য সংক্রান্ত বিষয়ে খুব খুব চাপাচাপি করে আমরা কম করছিলাম, তারপর একটা সংখ্যা ঠিক করছি, তাতে কিন্তু আমাদের খরচটা কমানো সম্ভব হয়েছে। আমাদের সচিব মহোদয়ের নেতৃত্বে আমাদের আন্তঃ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় এবার বাড়ি ভাড়া কিন্তু আমরা শুধু আমাদের হজ মন্ত্রণালয় থেকে করি নাই। এই হজে বাড়ি ভাড়াটা একটা বিতর্কিত বিষয়, এটা নিয়ে অনেক কথাবার্তা সমস্যা হয়। এবার জন্য প্রধানমন্ত্রী কার্যালয়, অর্থ মন্ত্রণালয়, হজ মন্ত্রণালয় সহ বিভিন্ন জায়গা থেকে একটা কমিটি করে দেওয়া হয়েছে, তারা কিন্তু ওখানে ছিলেন। আমি ধন্যবাদ অবশ্যই দিতে হবে আমাদের মাননীয় সচিব মহোদয়, মানে ওইখানে যে আমাকে টেলিফোনে বললেন যে স্যার আপনি চাপাচাপি করিয়ে মানে ভাড়া কমানোর জন্য বাড়ি ভাড়ার টাকা এখান থেকে আমরা নির্ধারণ করছি এত টাকার মধ্যে হইতে হবে, এত টাকার মধ্যে হইতে হবে, অনেক চাপায় কমাইছি। তো উনি বললেন যে এমনভাবে কমাইছেন এখন তো স্যার বাড়ি পাওয়াই ভারী কষ্টকর। তখন আমি বললাম যে কি করা যায়, আমরা কিছু করা যাবে না, একটু মেহনত করেন। উনি আবার 2 দিন পরে ফোন করে বললেন, খুব হাসতেছে, বলে হাসেন কেন, স্যার আপনি তো গরিব হজিদের টাকা কমাইছেন, আল্লাহর রহমত। আমরা প্রকৃতপক্ষে মাঠে নেমে দেখতেছি যে আমরাই কিন্তু এবার ফার্স্ট হয়েছি, অন্য দেশ এসে পারে নাই। আমরা যে সমস্ত বাড়ি বিশেষ করে প্যাকেজে এর জন্য মক্কাতে যে বাড়ি জোগাড় করছি, এখন আপনারা বলছেন যে হাজিরা কতটুক সুবিধা পাইল, এমনকি বাড়ি বসে সুবিধা পাবে না হজে যেয়ে সুবিধা পাবে। যে বাড়িগুলি ওই অল্প টাকার মধ্যে অনেক
গত বছর যে টাকায় যে ধরনের বাড়ি ছিল, এই বছর তার চাইতে কম টাকায় তার চাইতে অনেক ভালো বাড়ি ভাড়া করতে আমাদের সচিব মহোদয়ের নেতৃত্বে যে টিম তারা জোগাড় করতে সক্ষম হয়েছে। আমরা আপনাদের কাছে দাবি করব, যারা এবার হজ করে আসবেন, সরকারি ব্যবস্থার পরে যারা যাবেন, তারা আসলে আপনাদের সাথে নিশ্চয়ই, আমি আগেও বলছি, আর একবার সাংবাদিক সম্মেলন করব, তখন তারাই উত্তর দিবে যে আমরা হজে ভালো থাকলাম কি মন্দ থাকলাম। মাননীয় প্রতিনিধি, এখানে দুটি ভালো খবর আছে, একটু পরিষ্কার হওয়া দরকার। সেটা হচ্ছে 20,000 কোটা কি এই বছর বাড়বে কিনা, আর হচ্ছে ইমিগ্রেশন আমরা গত বছরই শুনেছিলাম বাংলাদেশে হবে হজ যাত্রীদের, এবার কি ইমিগ্রেশনটা হবে, এটা কনফার্ম কিনা, এর তো দুটো তথ্য একটু পরিষ্কার করুন। আচ্ছা, একেবারে সুন্দরভাবে পরিষ্কার করতে চাই। একটা হলো, আমরা সত্য কথাটা, রবীন্দ্রনাথ কোনো এক জায়গায় বলছিলেন, সত্য কথা বলতে বলো যে সত্য কথা যায় না বলা অতি সহজে। এখন সত্য কথা অনেক সময় বড়টা একটু বিপজ্জনক হয়ে যায়। তখন আমাদের হজের সংখ্যাটা আমাদের নির্ধারণ করা আছে যে আমরা এত সংখ্যায় যাব, কিন্তু আমাদের যে প্রি রেজিস্ট্রেশন চলতেছে এখনো কিন্তু শেষ হয় নাই। এখনো কিন্তু আমাদের আগের সংখ্যাটাই, এই কথাটা অফ দি রেকর্ড, মানে আগের সংখ্যাটাই কিন্তু এখনো সম্পূর্ণ ফিল আপ হয় নাই, এবং সরকারি পর্যায়ে এবং বেসরকারি পর্যায়ে ইট ইজ গোয়িং অন, এখনো চলছে। আর বিশেষ করে হাজিরের শেষের দিকে সে হুমড়ি খেয়ে পড়ে একেবারে, তখন আমাদের খাওয়া নাওয়া থাকে না। আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমরা যে বর্ধিত সংখ্যাটা দিছি, আমি যে কথাটা বলছিলাম, এবার আমরা যে মানে ওখানে কিন্তু হজ রিলেটেড দুইজন মন্ত্রী, একজন শুধু হজ দেখেন আর একজন দেখেন রিলিজিয়াস অ্যাফেয়ার্স অ্যান্ড আদার্স। আমরা দুজনের সাথে কথা বলছি, দুজনের কাছ থেকে অত্যন্ত সুন্দর সম্মতিসূচক আলাপ আলোচনা এবং মনোভাব পাইছি। এবং ওই যেটা বললেন যে আমাদের দেশে আমরা অনেকের সাথে কথা বলি, দেখবো, এই দেখবো যে কতদিনে হবে, এটা কিন্তু ভারী কঠিন। বিশেষ করে আমাদের এই যে ওটা কি বলে, ওই যে দূর আমি ভুলে যাই যে, না 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 ওটা না, ওই যে ইমিগ্রেশনের বিষয়টা, এইটা আমরা যেভাবে যখন বলি, প্রথম হলো যে আমরা 20,000 বর্ধিত চাইছি। উনি আমাদের ডিউরিং আওয়ার ডিসকাশন দ্য হজ মিনিস্টার ওয়াজ সো হ্যাপি, আমরা যেটাই বলি উনি সেটাই কিন্তু খুব ভালোভাবে, ভালো মনোভাবের সাথে গ্রহণ করতেছিলেন। তো উনি বললেন যে ব্রাদার, দিস ইনক্রিজ অফ 20,000 হাজিজ, দিস ইজ নট উইথ মি, ইট রিকোয়ার্স দি পারমিশন অফ দি কিং। এটা বাদশার সাথে আলাপ না করে আমাদের ক্ষমতা নাই, এই ক্ষমতাটা মন্ত্রীদের হাতে দেওয়া নাই। আপনি বলছেন ওনার কাছে পাঠাবো, তখন আমি কিন্তু বললাম, দেখেন বাদশার কাছে গেলে আমার এই দাবিটা তো এমনি গেল, দাবিটা তো গ্রহণযোগ্য হবে না। নো 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 নো, ইউ ডোন্ট থিঙ্ক, I will send the matter with my full recommendation. We will try our best. They are trying in that way. আর আমরা বেশি চাপ দিচ্ছি না কেন, এদিকে আমাদের সংখ্যাটাও কিন্তু এখনো পরিপূর্ণ হয় না। নেক্সট হলো আমাদের ইমিগ্রেশনটা বিষয়টা হলো অনেক আমরা যুক্তিতর্ক দিয়ে বলছি, ওনারাও বলছেন যে এটা আমাদের একটা যুক্তি আমাদের খুব পক্ষে ছিল, সেটা হলো আমরা আমাদের দেশের হাজিরা সব এক জায়গার থেকে আসে, সাধারণত সেটা হলো ঢাকা বেসড। আপনার অন্য অন্য দেশের বিভিন্ন, যেমন ইন্ডিয়ায় 24টি জায়গা থেকে হাজিরা যায়। তো ইমিগ্রেশনের যদি তাদের ব্যবস্থা নিতে হয়, এই 24টা জায়গাতেই তাদের ইমিগ্রেশন মেশিনারিজ বসাইতে হয়, এটা তাদের জন্য খুব কঠিন। এই কথাটা উঠলে আমি বললাম যে ইউর এক্সিলেন্সি, আমাদের দেশে এই সমস্যাটা নাই, তখন আমাদের দেশের থেকে অনেক সংখ্যক আসে, বাট আপনি যদি শুধু ঢাকাতে আমাদের ইমিগ্রেশন ফ্যাসিলিটিসটা দেন, অতি সহজেই দেওয়া যায় এবং আমাদের লোকগুলোর অত্যন্ত মানে ভোগান্তি কমে যায়। দয়া করে কাজটা করেন। উনি বলেন ইয়েস, আমি অনতিবিলম্বে আমরা ইমিডিয়েটলি আমাদের এটা টেকনিক্যাল টিম, এটা তো আমাদের ব্যাপার না, কাস্টমস অ্যান্ড আদার্স টেকনিক্যাল টিমকে আমরা জানাই, এটা পাঠাতে চেষ্টা করব। আমরা তাদের কথার মধ্যে ভাবছিলাম যে লং রানে আসবে, কিন্তু আমরা আসার আগে কিন্তু তারা এসে গেছে। ইতিমধ্যে একটা টিম আসছে, এর জন্য আমি আরও একবার ধন্যবাদ দিই। আমরা একটা টিম চলে আসার পরে আমাদের সচিব মহোদয়ের নেতৃত্বে আমাদের বাড়ি ভাড়া সংক্রান্ত বিষয়ে যে বড় টিমটা এখানে ছিল, তারা শুধু বাড়ি ভাড়াটাই দেখে নাই, টোটাল হজ কর্মকাণ্ড সত্যি সুন্দরভাবে করার জন্য এবার আমরা সকলে মিলে কিন্তু খুবই আন্তরিকতার সাথে আমরা কাজ করতেছি। উনি অনেক পরিশ্রম করছেন, প্রধানমন্ত্রীর অফিস থেকে যারা গেছিলেন, অন্যান্য যারা গেছেন তারা চেষ্টা করতেছিলেন এবং
কাণ্ড তারা কিন্তু মোটামুটি পর্যবেক্ষণ করছেন এবং এর বড় একটা টিম 6 তারিখ না 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত থাকবে। 6 তারিখে একটা টিম আসবে, 9 তারিখ পর্যন্ত থাকবে। এরপরে সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন আর একটা টিম আসবে এবং তারা এ পর্যন্ত আমাদের সাথে যতটুকু কথাবার্তা বলছেন তারা আমার মনে হয় দেখেন পরের হাতের কাজ। আমি তো জোর দিয়ে এমন কিছু বলতে পারবো না যে প্রশ্নটা আবার আর একদিন আপনাদের সামনে আমি উত্তর দিতে ব্যর্থ হই। তারা মোটা যে আমরা চেষ্টা করছি আমাদের যতটুকু ক্ষমতা আছে এবং তারাও কিন্তু আমাদের ডাকে সাড়া দিয়ে টেকনিক্যালি যে সমস্ত কর্মকাণ্ড করতেছেন এই টেকনিক্যাল অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে ইনশাআল্লাহ এই বছরই আমাদের এই কাজটা সম্পন্ন হওয়ার সম্ভাবনা আছে। ওনারটা শেষ করি। থ্যাংক ইউ। বলেন। শুক্রবার দিন বাইতুল মোকাররম ইসলাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে একটা ফেসবুকে দেখলাম যে আপনারা নাকি মিলাদ এবং কিয়াম সম্পর্কে বিরোধ করতেছেন, এটা কি আসলে ঠিক কিনা? ভাই এই কথাটা আমি ধন্যবাদ দিই আপনাকে, আপনাদের সকলের কাছে কথাটা আমি পরিষ্কার করতে চাই। আমি খুব দুঃখিত, আপনার প্রশ্নতে আমি খুশি হয়েছি। মিলাদ সংক্রান্ত ব্যাপারে যে কথাটা উঠছে আমি এক কথা আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদি কেউ ও কথাটা বলে থাকেন নেহায়েত উদ্দেশ্য প্রণীত হয়ে অথবা আমাকে একটু হেয় প্রতিপন্ন করার জন্যই করছেন, আমি দৃঢ়তার সাথে চ্যালেঞ্জ করে তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলকে নিয়ে আপনাদের সকলে নিউজ 24 এর মধ্যে কোনো কেউ আছেন এখানে? কে? নিউজ 24-এ প্রতি জুম্মার নামাজের দিন আমি ধন্যবাদ দিই নিউজ 24 কিন্তু সরাসরি সম্প্রচার করেন প্রত্যেক জুম্মায় এবং গত জুম্মার দিনও ছিলেন। এবছর প্রতি বছর আমাদের ডিজি মহোদয় অত্যন্ত প্রশংসার দাবিদার, ওনাকে আপনারা চিনেন। ইসলামিক ফাউন্ডেশনের আগের কি চেহারা ছিল, কি অবস্থা ছিল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে উদ্দেশ্য নিয়ে ইসলামিক ফাউন্ডেশন সৃষ্টি করছিলেন তার মৃত্যুর অব্যবহত পরেই যারা ক্ষমতায় ছিলেন তারা সেই অবস্থা থেকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়ে ইসলামী ফাউন্ডেশনের অস্তিত্বকে বিলীন করার জন্য চেষ্টা করেছিলেন। পরবর্তীতে যখন আমাদের ডিজি জনাব শামীম মোহাম্মদ আফজাল একটু প্লিজ দায়িত্ব গ্রহণ করার পর থেকে প্রতি বছর ইসলামিক ফাউন্ডেশনের প্রত্যেকটা কাজ আজকে কিন্তু ইসলাম ফাউন্ডেশনের সমগ্র কাজ দিয়ে সারা বিশ্বের সঙ্গে কিন্তু যোগাযোগ হচ্ছে। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তারাও ইসলামী ফাউন্ডেশনকে আমাদের সাথে যোগাযোগ করে আর ইসলামী ফাউন্ডেশন হল বিশ্বের সব ইসলামিক কর্মকাণ্ডের সাথে ইসলাম ধর্মের প্রচার প্রসার বিস্তারিতভাবে করার জন্যে ইসলামী ফাউন্ডেশন যথেষ্টভাবে কাজকাম করে যাচ্ছেন। তা আমি ওই দিক না যে কথাটা বলতে চাই, প্রতি বছরই ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা বার্ষিকী অত্যন্ত বড়ভাবে কাম করে যাচ্ছেন। তা আমি ওই দিক না যে কথাটা বলতে চাই, প্রতি বছরই ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা বার্ষিকী অত্যন্ত বড়ভাবে করা হয়ে থাকে। আপনারা জানেন যে গত বছরের আগের বার সরোয়ার্দী উদ্যানে ইসলামী ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছিল এবং সেই উদযাপন করার সময় সৌদি আরবের মক্কা এবং মদিনার খতিবদেরকে ইসলামী ফাউন্ডেশনের পক্ষ থেকে কিন্তু আনা হয়েছিল এবং আমিও তখন ইসলামী ফাউন্ডেশন মন্ত্রী ছিলাম না, ইসলামী ফাউন্ডেশনের একজন গভর্নর ছিলাম এবং ইসলামী ফাউন্ডেশন পক্ষ থেকে ওই অনুষ্ঠান করার জন্য আমাকে আহ্বায়ক নিযুক্ত করা হয়েছিল। আমরা সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যখন এই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার জন্য সরোয়ার্দী উদ্যানের কথা প্রস্তাব করি, তিনি কিন্তু বলেছিলেন যে কেন কয়েকদিন আগে আওয়ামী লীগের মিটিং হইল, এখন আপনারা এটা করতে চান, সরোয়ার্দী মাঠ ভরতে কত লোক লাগে আপনার নলেজ আছে? বলে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের হিসাবে আছে, তখন আওয়ামী লীগের মিটিং আমিও ছিলাম, পারবেন? বলে পারবো। তারপরে যে ওনাদের আনতে যে পারমিশন লাগে, পারমিশন দেবে কে? আমরা বলছিলাম যে আপনি দিবেন, কয়ে না আমি পারবো না, আপনারা ইসলামিক ফাউন্ডেশন থেকে পারেন তা করেন। আমরা যখন ইনশাআল্লাহ দাওয়াতের জন্য সৌদি আরব গেলাম, সৌদি আরব গেলে ওনাদেরকে দাওয়াত দেওয়ার পরে লম্বা কাহিনী কথা
ওনারা কিন্তু রাজি হলেন, চিঠি নিয়ে আসলেন, আমরা সেখানে করলাম। সেটা করার পরে এখানে কিন্তু এত বড় মানে এক পর্যায়ে দেখা গেল এত বেশি লোক হচ্ছে, এসএসএফ বলতেছে লোকগুলো থামানোর ব্যবস্থা করেন, এত বেশি এত বেশি লোকজন গাড়ি ঘোড়া আসছিল। এইবারও কিন্তু আমাদের মাননীয় ডিজি মহোদয় আমাদের কাছে প্রস্তাব করছিলেন, আমরা কিন্তু সামারি পাঠাই দিছি যে এবারও আমরা প্রতিষ্ঠা বার্ষিকী আমরা সরোয়ার্দী উদ্যানে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি রেখে দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন ধরনের আলেমোলাদেরকে নিয়ে করতে চাই। উনি সামারি অ্যাপ্রুভ করে দিয়েছেন। পরবর্তী সময়ে কয়েকদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী যখন টুঙ্গিপাড়ায় গেলেন, আমি প্রস্তাবটা তারিখটা নির্ধারণ করার জন্য চেষ্টা করছিলাম। তো ওইখানে আমাদের সামরিক সচিব সহ প্রিন্সিপাল সেক্রেটারি অন্য যারা ছিলেন তারা বললেন যে দেখেন 30 তারিখে ঝড় বাদলের দিন, এই সময় আপনারা ভালো করে করতে পারবেন না, অতীত করছেনই, এবার আপনারা মোটামুটি ওই বঙ্গবন্ধু কনভেনশন সেন্টার বা অন্য কোথাও করেন। এইগুলো আসে আমরা আমাদের ডিজি মহোদয়ের সাথে আলাপ করলাম। আমি বুঝলাম যে উনি খুব খুশি হন না। তারপরে উনি বললেন তাহলে আমরা প্রত্যেকটা উপজেলায় কিন্তু প্রতি ইউনিয়ন লেভেলে ইসলামিক ফাউন্ডেশনের বর্তমান অফিস কার্যরত আছে, এবং তোমরা যে প্রত্যেক উপজেলা ইউনিয়নে কবে করা হবে, প্রত্যেক জেলায় করা হবে। এই গত শুক্রবারে যখন আমরা একটা অন্য কাজে কিন্তু বসছিলাম, আমি কিন্তু নাকে ডাকে বললাম, উনি বললেন যে আমাদের এটা কি করা হবে। বলতে আজকে শুক্রবার এবং আজকেই 22শে মার্চ, আজকেই হলো ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী। এক কাজ করেন, আজকে আমরা এখানে একটা স্পেশালভাবে একটা মিলাদ দেই, মিলাদ দিয়ে দোয়া অনুষ্ঠান করি, এবং দোয়া করে আজকে বঙ্গবন্ধু 22শে মার্চে এই ফাউন্ডেশন তৈরি করছিলেন এই কথা আমাদের লোকদেরকে জানান দিয়ে দোয়া করে আমরা অল্পের মধ্যে এখানে শেষ করি। আমার প্রশ্ন হলো, আমার ভাই যিনি প্রশ্ন করলেন যে এই জায়গায় মিলাদের প্রস্তাবক কিন্তু আমি, আর বাস্তবায়নের প্রস্তাব হলো আমাদের ডিজি সাহেব, এবং সেইখানে আমরা বসে নামাজের পর এবং কিছু স্বল্প কথায় কিছু বক্তব্য মাননীয় জাতির জনক বঙ্গবন্ধু আমাদের এটা সৃষ্টি করছিলেন, কি উদ্দেশ্য করছিলেন, ডিজি সাহেব কিছু বক্তব্য রাখলেন, আবার উনি আবার মাইকটা ধরে এবার আমাকেও আমাদের নামাজের পরে কিছু বলা ঠিক না, আমরা তো ইমাম সাহেবের পাশে বসে টোটাল জিনিসটা আমরাই পরিচালনা করলাম, আর আজকে এই ধরনের কথার উত্তর দিতে হবে, এটা আমার খুব দুঃখ লাগতেছে। এখন মানুষ সমাজে বহু ধরনের বহু রকম লোক আছে। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আমি ধর্মমন্ত্রী, এক কথায় বলতে চাই ধর্মমন্ত্রী কিন্তু ইসলাম ধর্মের মন্ত্রী না। এই দেশে যতগুলি ধর্ম আছে আমি কিন্তু সব ধর্মেরই মন্ত্রী, এবং আমাদের উদ্দেশ্যটাই হ্যাঁ, আমি একটা বিশেষ কোনো ধর্মের অনুসারী হতে পারি, অবশ্যই পারি, এবং সেই হিসাবে আমি ইসলাম ধর্মে, আমার ধর্ম ইসলাম, আমি মুসলমান হিসাবে আমার ধর্ম ইসলাম। কয়দিন আগে আমি ঢাকেশ্বরী মন্দিরে বিশাল অনুষ্ঠানে যোগদান করছি, এবং প্রতি বছর আমি, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি হিসাবে টুঙ্গিপাড়া কোটালীপাড়ায় প্রতি বছর দুর্গা পূজার সময় 200-300 পুজো মণ্ডপে মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ এবং তাদের কিন্তু আর্থিক সাহায্য দেওয়ার জন্য প্রত্যেকটা মন্দিরে আমার ঘোরা লাগে। তাই মনে আমার ইসলাম ধর্ম তো বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। অতএব আর একটা জিনিস আছে, আমাদের মুসলমানদের মধ্যে এই ইসলাম ধর্মের মধ্যে আমাদের আলেমদের মধ্যে মেলা ভাগ আছে, বহুত রকম ভাগ আছে, আমার তাতে কিছু আসা যায় না। যার যার ভাগ, যে যেটা করেন সেটা করবেন। মিলাদ আমাদের মুসলমানদের জন্য সর্বশ্রেষ্ঠ একটা জায়গা। সেটা হলো কি, আল্লাহকে যদি পেতে চাও রসুলকে পেতে হবে আগে। এটা আমাদের ধর্মের কিন্তু একটা স্লোগান, যে আমি যদি আল্লাহকে পেতে চাই, সরাসরি আল্লাহকে ডাকলে আল্লাহকে নাও পাওয়া যেতে পারে। আল্লাহকে পেতে হলে রসুলের মাধ্যমে, নবীর মাধ্যমে, পীর আউলিয়াদের মাধ্যমে পেতে হবে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবং রসুলকে পেতে হলে মিলাদের মাধ্যমে, কেয়ামের মাধ্যমে এই জিনিসটাকে অর্জন করাই প্রথা, নিয়ম। এটা আমি নিজে করি এবং বিশ্বাস করি, এবং সেদিনও আমরা ওইখানে বসে মিলাদ পড়ছি, আমরা কেয়াম করছি, কেয়ামে অংশগ্রহণ করছি, এবং কেয়াম মিলাদের একটা প্রধান অংশ, সুন্দর অংশ। এটাকে আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং আমি পালন করি। আমি দুঃখের সাথে আর একটা কথা বলতে চাই, আমি কিন্তু, আমার বাড়ি গোপালগঞ্জ,
বঙ্গবন্ধুর আমি রাজনৈতিক শিষ্য, বঙ্গবন্ধুর সাথেই আমি রাজনীতি শুরু করছি। ৭৫-৭৫-এ 15ই আগস্টের পর আমি কিন্তু তখন নিযুক্ত বাকশালের সাথে বঙ্গবন্ধু আমাকে জড়িত করছিলেন, আমি বাকশালের সাথে জড়িত ছিলাম। ওই 15ই আগস্টের ঘটনার পর 1 বছর আমিও পলাতক ছিলাম। যখন আমি দেশে গেলাম ৭৬ সালে, মাজারের ধারে কেউ যেতে পারতো না। ওই মাজারের বাড়ি পুলিশ আর্মি দ্বারা আটকা ছিল, 32 নম্বর আটকা ছিল। আমরা লুকাইলে কোনো আলেম ওলামা ওখানে যাইয়া মাজার জিয়ারত করতো না। আমি প্রথম কিছু লোকজনদেরকে নিয়ে, যেহেতু আমি মাদ্রাসায় পড়া লোক, আমার কিছু ধর্মীয় জ্ঞান আছে, ওইখানে আমি কিন্তু মিলাদ পড়ানো শুরু করছি। এবং আলেমরা আসতো না ভয়তে, ওইখানকার যারাই ঢাকা থেকে যেত আমি কিন্তু মোনাজাত করাইছি দীর্ঘ কয়েক বছর পর্যন্ত। মাননীয় প্রধানমন্ত্রী আসলেও ওইখানে যেদিন মোনাজাত করায়, প্রথম মোনাজাত কিন্তু আমি করছিলাম, তখন কিন্তু কোনো হুজুররা ওখানে আসতেন না। আজকে যদি কেউ, এবং প্রত্যেক বছর প্রতি বছর বঙ্গবন্ধু প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ, যখনই কোনো অনুষ্ঠান মাজারে হবে সাথে সাথে মসজিদে মিলাদ হবে, এবং মিলাদটা পরিচালনা করার দায়িত্ব আমার। আপনারা জানেন এই টুঙ্গিপাড়ার সকল কর্মকাণ্ডের সঙ্গে আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবে, সংসদীয় প্রতিনিধি হিসাবে ওই জায়গার কর্মকাণ্ড কিন্তু সব কিছুই কিন্তু খাওয়া দাওয়া, থাকা, চলাফেরা, হয়তো আমাদের মধ্যে যারা পুরনো সাংবাদিক আছেন তারা জেনে থাকবেন, দেখে থাকবেন, ওটা আমারই করতে হয়। এবং ওই জায়গার যে মোনাজাত, দোয়া মোনাজাত করা, মানে কেউ না করলে আমি একলা থাকলেও করি। আর আজকে যদি এই কথাটা কেউ বলেন, তাকে আমি ধন্যবাদ দেই। আর বলতে চাই যে আগামী বছর আপনি আসেন বা বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেন, যা করবেন দেখে শুনে করেন। শয়তানের জন্য শয়তান করলে শয়তানই হয়ে যাবে। আমি একটা কথা এই দুঃখে না বলে পারি না। আপনারা জানেন ইবলিস আলাইহিস সালাম সম্পর্কে আপনারা তো নিশ্চয়ই জানেন। ইবলিস কে বলেন তো, একটু কাইন্ডলি কথা বলি। ইবলিস কে? হ্যাঁ, কে বললেন কথাটা? আমি আপনাকে ধন্যবাদ দিই। এই প্রশ্নটা বলার জন্যই কিন্তু প্রশ্নটা করছি। ইবলিস কিন্তু শয়তান না, ইবলিস ছিল ফেরেশতাদের শয়তান, সরি, ইবলিস ছিল ফেরেশতাদের সর্দার, সবচেয়ে বড় ফেরেশতা। মানুষ আদম আলাইহিস সালামকে বানানোর পর যখন আল্লাহ তাআলা বলেন, হে ফেরেশতারা তোমরা এই আদমকে সেজদা করো, ইবলিস শয়তান মানে করে নাই, সেজন্যই শয়তান হলো। আজকে ভালো ভালো টুপি মাথায় দিয়া ভালো আলেম ওলামারা ভালো থাকতে পারেন, শয়তানি শুরু করলে ইবলিস হয়ে যাবেন, ভালো থাকতে পারবেন না। আমি অনুরোধ করব আলেম ওলামা সকলেই আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য ধর্মীয় চিন্তা চেতনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন, মানুষের কাছে বরণীয় হতে পারবেন। আপনারা যদি শয়তানের মতো কাজকাম শুরু করেন, আপনারা যত বড়ই আলেম হন, ইবলিসের সাথে নাম জোগাড় হয়ে যাবে। আমি আজকে এই কথার উত্তরে অনেক কথাই আমার বলার কথা ছিল, যেহেতু আল্লাহ পাক আমাকে একটা দায়িত্ব দিছে। আর এতগুলো গুণী সাংবাদিকদের সামনে আমার মুখ দিয়ে আর এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব না। আমি শুধু একটা কথাই বলতে চাই, আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়া লোক, আমি মোটামুটি আমার ধর্মীয় জ্ঞান সম্পর্কে যেটুক আছে এটুকু আমি এলেম এবং আমল এই দুটোকে একসাথে করে দেখতে চাই, এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি আমি কামনা করতে চাই। বরঞ্চ আমি আমার মন্ত্রণালয় সবাইকে বলছি, আসুন আমরা সবাই মিলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্যে, এবং আল্লাহকে যদি আমি পাইতে চাই, নবীকে আমার পাইতে হবে। নবীকে পাইতে হলে আমার মিলাদ পড়াটা সর্বশ্রেষ্ঠ ইবাদত। নবীর নামে দোয়া পড়া, মিলাদ করা, নবীর সালাম দেওয়া মানে মিলাদ পড়া, এটা কিন্তু শ্রেষ্ঠ ইবাদত। আর এই ইবাদতটা আমি করব না আর আমি একজন মাতবাড়ি করবো, আমি ধর্মীয় লাইনের লোক, কখনো এটা হয় নাই, হবে না, হইতেও পারে না। যদি কেউ ভুলবশত ভুল বুঝে বলে থাকেন, আল্লাহ তাকে হেদায়েত করুক। এবং আমি কিছু বলবো না, আমি এটা বলতে চাই তিনি সঠিকভাবে জেনে শুনে যা হয় সেটা করুক।